প্রথম আলো, ডেইলি স্টার, এই মাহফুজ আলম, এই ফরহাদ মাঝার, তারা ইসলামপন্থীদেরকে এই সরকারে ঢুকতে দেয় নাই। এই 24-এর বিপ্লবের নেতৃত্ব কিভাবে ছিনায় নেওয়া হয়েছে ইসলামপন্থীদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ফরহাদ মাঝার ভাইয়ের একটি কবিতা আমাদের সামনে এসেছে এবং সেই কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অলরেডি। তো এটা আলোচনা করা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করছি। সেই জায়গা থেকেই চলেন আমরা শুনি। কবিতার নাম হলো আজান, লেখক ফরহাদ মাঝার, গ্রন্থের নাম এবাদতনামা, পৃষ্ঠা 69। কবিতা। তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়ে থাকো, এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে। প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে, তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু, তবে কি ধূর্ত শয়তানে মানুষরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে। আমি আমার পাশে আরেকজন কবিকে রেখেছি এই জন্য যে আমাদেরকে অনেকে বলবেন যে তুমি কি বোঝো কবিতার, ঠিক আছে। সো কবিতা বোঝার জন্যই আমার পাশে আছে কবি আবু জায়েদ ভাই, ওনাকে অনেকে পাগলা জায়েদও বলে। আমরা দেখি পাগলা জায়েদ ভাই বা আবু জায়েদ ভাই তিনি কি এই বিষয়ে বলেন। আচ্ছা, তুমি কি বধির প্রভু মানে আল্লাহকে বলতেছে নাকি? বধির প্রভু মানে যে তুমি কি কালা নাকি, মানে বয়রা, শোনো না, কানে শোনো না। আচ্ছা, নাকি কানে তুলা দিয়ে থাকো নাকি? হ্যাঁ, এভাবে হুঙ্কার। এখানে একটা কথা বলি, নাকে কানে তুলা দিয়ে থাকো এটা বলতে কিন্তু বোঝানো হয়েছে লাশ। আপনারা খেয়াল করবেন, মুসলিমদের লাশ যখন নিয়ে যাওয়া হয় তখন লাশের নাকেও তুলা থাকে, কানেও তুলা থাকে। তো সে আল্লাহকে তো সে লাশের সাথে তুলনা করতে পারে না, এটা শিরকের পর্যায়ে পড়ে কিন্তু। আচ্ছা, অথবা তুমি অবজ্ঞা করতেছো, শুনো না, বিষয়টা এইরকম, তাই না? না না না, সে তো উপমা দিচ্ছে। আমি একজন কবি, আমি একজন পাঠক হিসেবে এটা বললাম। কবি মানে তো আসলে কবি না, আমি তো তার কবিতাকে আলোচনা করবো পাঠক হিসেবে। আমি যা বুঝতে পারছি তা আমি বললাম। এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে, মানে বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে সে এই যে 5 বার আজান দেওয়া হয়, এই আজানে সে খুব বিরক্ত। হ্যাঁ, এটা বলা যায় নাকি যে এসো নামাজের দিকে আসো, এসো মসজিদের দিকে আসো, এটাকে সে বিরক্ত এবং বলতেছে মুয়াজ্জিনকে। আচ্ছা, এটা কি এরকম যে তবে কি ধূর্ত শয়তানে মানুষরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে, এটা কি ধূর্ত শয়তানে, এটাকে মানে মুয়াজ্জিনকে বলতেছে যে সে ধূর্ত শয়তান, মানে যে ডাকতেছে সে তো মুয়াজ্জিন, তাই না? এখন কথা হচ্ছে কি, আপনি যদি এটা তর্ক করার প্রসঙ্গে বলেন, যেহেতু এটা ইসলামিক ভাবে আসছে, সেহেতু বলতে পারেন সে ধূর্ত শয়তান মুয়াজ্জিনকে বলছে না নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহকে বলছে, এটা তো আমরা বুঝতেছি না। আচ্ছা, তো যাই হোক, মানে এটা উনি কবিতা লিখেছেন, কবিতার নাম হলো এবাদত, পৃষ্ঠা 69। আমি জানি না আমার এই ভিডিও করার পরে আরো বই বিক্রি বেড়ে যাবে কিনা। তো এটা বইমেলায় অ্যাভেলেবল এই বইটা, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো এটা এবাদত নামা, ঠিক আছে। এবাদত নামা আমি সার্চ দিলাম, এটা রকমারিতেও অ্যাভেলেবল। আমি রকমারিকে বলবো যে এই বইটা এখনো অ্যাভেলেবল বিক্রি করতেছেন এবং মলাট আপডেট করা হয়েছে এবার। দেখেন, আগের মলাট ছিল এই যে এইরকম, আগের মলাট ছিল একরকম, এখনকার মলাট একরকম, তাই না? আলাদা না, মলাট আপডেট করা হয়েছে। হ্যাঁ, বাংলা লাইব্রেরি সেখানে রয়েছে, তারপরে হলো বাতি ঘরে রয়েছে। এই বইটা 370 টাকা। অনেকগুলো পুস্তক বিপণী এই বইটা বিক্রি করছেন। তার মানে এই বইটা যেহেতু ফরহাদ মাঝার আপডেট করছে, তার মানে এটা সে প্রফিটেবিলিটি নিচ্ছে, এটা প্রত্যাহার করেনি। তো অনেকে বলবেন এটা পুরনো কবিতা, কিন্তু পুরনো কবিতা এখনো বিক্রি করছে, এখনো প্রচার করছে, প্রকাশ করছে। এজন্যই আমরা মনে করলাম এটা ভিডিও করাটা জরুরি। তো ফরহাদ মাঝার ভাই, আপনি আসলে আপনাকে আমরা আসলে চিনতে পারছি না। আপনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, আবার এই ধরনের কবিতা লিখছেন, আবার ইসকনের সদস্যের সঙ্গে আপনার ওঠা বসা, মাখামাখি, এই বিষয়টা আমরা আসলে
পজিটিভলি নিতে পারছি না। জানি না নাগরিকরা এটাকে কতটুকু পজিটিভলি নিচ্ছে, তারা এটাকে কিভাবে নিচ্ছে, এটা হলো আমাদের বিষয়। আজকে আমরা এই সেম আরেকটা বিষয় এখানে অবতারণা করব। অবতারণাটি হলো মাহফুজ আলম 3 আগস্ট 2024 পোস্ট করেছে একটি বিষয়। এই বিষয়টাও এই একই রকম, তাই একসঙ্গে এক ভিডিওতে আমরা দেখাচ্ছি। মাহফুজ আলম পোস্ট করেছে, আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল 1/11 জরুরি অবস্থা হয়ে মুজিববাদীদের নেতৃত্বে বাকশাল 2.0 সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ, যার গুরুত্বপূর্ণ চিহ্ন, এবং কালচারাল ফ্যাসিজমের জন্য শাহবাগ অব্যাহত রাখার বিরুদ্ধে। একই সাথে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও আমাদের ছিল অবস্থান। দেখেন মাহফুজ আলম সাহেব, আপনি আপনার নিয়ত প্রকাশ করেছেন এখানে। নিয়ত বলা যাবে না এটাকে, তার নিয়ত, তার লড়াই, তার যুদ্ধ ইসলামপন্থীদের বিরুদ্ধে নাকি? হ্যাঁ, ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তার অবস্থান, সে এভাবে লিখেছে এখানে। ফলে এই গণ অভ্যুত্থান প্রক্রিয়ায় এ সকল শক্তিকে জনগণের অংশ হিসেবে স্বাগত জানালেও কোনোভাবে জনগণের রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে যেন না যায়, এই লড়াই জারি রাখতে হবে। মানে মাহফুজ আলম একটা যুদ্ধ করতে চায়, লড়াই করতে চায়, যেটা ইসলামপন্থীদের হাতে যেন সাংস্কৃতিক নেতৃত্ব না যায়, ইসলামপন্থীদের হাতে যেন সামাজিক নেতৃত্ব না যায়। যেটা আমরা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে লড়াই করতেছি, যে ওরা হলো ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছে, ইসলামপন্থীদেরকে দমনের জন্য লড়াই করছে, ইসলামপন্থীদের জঙ্গি বানানোর চেষ্টা করছে। আজকে মানে অনেকেই মন খারাপ করবেন, মন খারাপ করলেও একটু জানাই দিলাম যে আমাদের সমাজের মানে এই 24 বিপ্লবের নেতৃত্ব কিভাবে ছিনায় নেওয়া হয়েছে ইসলামপন্থীদের কাছ থেকে, তা এখানে লেখা আছে নাকি? হ্যাঁ, মানে এরা খুবই কনসাস ছিল যে এই গণ অভ্যুত্থানে আমরা যারা লড়াই করলাম, যারা ভারত বিদ্বেষী, ভারতের আগ্রাসন বিরোধী, এবং আমরা যারা ইসলামপন্থী বা ডানপন্থী রাজনীতি করি, তাদের হাতে যেন ক্ষমতা না যায়, তারা যেন কেউ উপদেষ্টা না হয়, তাদের হাতে যেন সোশ্যাল কন্ট্রোল না থাকে, সেই এজেন্ডা 3 আগস্টেই মাহফুজ আলমরা প্রকাশ করেছে নাকি? হ্যাঁ, করছি। তাহলে আমরা যে ভূত খুঁজতেছি, যে কোন ভূতে এই প্রথম আলোর এই এদেরকে নিয়োগ দেওয়ালো, উপদেষ্টা বানালো, কোন ভূতে ডেইলি স্টারে এদেরকে এখানে এস্টাবলিশমেন্ট করলো, আমরা একটা ভূত খুঁজতেছি সবাই মিলে, তাই না? যে ওই অদৃশ্য বিষয়টা কি আসলে? সেই অদৃশ্য বিষয়টাই হলো এই ন্যারেটিভ, যে এই গণ অভ্যুত্থানে সে বলতে স্বীকার করতেছে যে এই ফ্যাসিবাদ নিপীড়নে, ফ্যাসিবাদের দমনে ইসলামপন্থীদের ভালো একটা অবস্থান ছিল, একসাথে লড়াই করা হয়েছে, কিন্তু এই লড়াইয়ের পরেও ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এবং সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধে ওদের যে লড়াই ছিল, সেই লড়াইটা ওরা জারি রাখবে, এবং কোনোভাবেই যেন রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে না যায়, সেই লড়াই জারি রাখবে। যেই লড়াইটা প্রথম আলো এবং ডেইলি স্টারের লড়াই। তার একটা প্রমাণ কিন্তু আমরা দেখতেও পাই। দেখেন, আরবি যে ক্যালিগ্রাফি গুলো সারা বাংলাদেশে আঁকা হয়েছিল, ওগুলো কিন্তু এখন আর হাইলাইটস এ নাই। আপনি কোথাও গেলেও এগুলো পাবেন না, কৌশল এগুলো নাই হয়ে গেছে সব। শুধু তাই না, যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে আমরা প্রতিবাদ করছিলাম, সেই প্রতিবাদের সময়ে আমাদের একজন সহযোদ্ধা, যাকে 2 জন সহযোদ্ধাকে প্রথম আলোর বেসমেন্টে অন্ধকার জায়গায় নিয়ে বেধড়ক মারা হয়, এবং মারতে মারতে তার পুরো শরীর কালো বানায় ফেলা হয়, বিষাক্ত কালো বানায় ফেলা হয়। এবং এই প্রতিবাদের প্রোগ্রামে, প্রথম আলো ডেইলি স্টারের প্রতিবাদের প্রোগ্রামে শাহবাগে 4 জন গ্রেপ্তার করা হয়, এবং তেজগাঁ থানায় 5 জনকে গ্রেপ্তার করা হয়। এবং আমরা মারাত্মকভাবে চেষ্টা করছিলাম যে এইটা আমরা মানে হলো মুক্ত করব, কিন্তু আমাদের উপদেষ্টারা, সেটা আসিফ বলেন অথবা নাহিদ বলেন অথবা এই যে মাহফুজ আলম বলেন, তাদেরকে আমরা বারবার অনুরোধ করছিলাম ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পরবর্তীতে ইলিয়াস ভাই লাইভে আসলেন এবং ঘোষণা দিলেন এদেরকে মুক্ত না করা পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না,
এবং আমার পাশে যে জাহিদ ভাই আছে, সে তেজগাঁ থানায় তালা লাগিয়েছিল যে কাউকে বেরোতে দেব না, এদেরকে মুক্ত দেওয়া না দেওয়া পর্যন্ত। আমরা যখন ব্যাপক প্রতিরোধ করলাম তখন এটাকে করা হলো। আজকের এই লাইভটা অনেকে বলবেন যে আমরা ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে যেহেতু সমালোচনা করি, সেই জায়গা থেকে আমরা এই লাইভটা করছি। আমি শুধু বলবো, আমাদের যারা আগ্রাসন বিরোধী লড়াই করছেন তাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা লেখাটা পড়েন, তারা স্বীকার করছে এই ফ্যাসিবাদ দমনে ইসলামপন্থীদের বড় একটা ভূমিকা ছিল, কিন্তু ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এবং সামাজিক ব্যবস্থাপনা যেন ইস্টাবলিশ না পায়, তাদের সেই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এই লড়াইটা তারা করবে। এই লড়াই জারি রাখার কথা 3 তারিখে সে ঘোষণা দিয়েছে। এইখানে আমি একটু কথা বলতে চাই। দেখেন, আমি একজন কবি হওয়ার আগে কিন্তু পাঠক হতে হয়। আমরা পড়তে পড়তে তারপরে গিয়ে আত্মা, সত্তা, প্রকৃতি সবার সাথে মিলে একজন কবি হয়। আমাদের ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য তারা আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিকদেরকে নাই করে দিছে। আপনারা সবাই দেখেন, লালনের জাত নিয়ে গানগুলো আপনারা সবাই জানেন, ধর্ম নিয়ে বিদ্বেষমূলক গানগুলো আপনারা জানেন। লালনের কয়েক হাজার গান আছে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, আল্লাহর নিয়ে কয়েক হাজার গান আছে, সেই গানগুলো আমরা কেউ জানি না। সেগুলো প্রচার প্রকাশ না করে শুধুমাত্র ইসলাম বিরোধী যে গানগুলো সেগুলো আপনি দেখেন, বাজারে ফুটপাতে বই কিনতে যান, পুরনো বই বলেন, কপি করা বই বলেন, দেখবেন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে পদ্মায়, মুখোপাধ্যায়, চন্দ্র, তন্ত্র, এগুলা। আপনি মীর মোশাররফ হোসেনের বই পাবেন না, একটা বইয়ের দাম 1200 টাকা। আপনি মহিউদ্দিন খানের বই পাবেন না, 1200 টাকা। আরো জানি মাতব্বরের বই পাবেন না, ওইটার দাম 800 টাকা। মুসলিম রাইটারদের, বাংলাদেশি রাইটারদের, এই আহমদ ছফা, যাকে পড়লে আপনি বাংলাদেশে অনেক কিছু জানতে পারবেন, আহমদ ছফার বইয়ের দাম 1500 টাকা। আমি তো ঠিক মতন চা খেতে পারি না, আমি 1500 টাকা আহমদ ছফা কিনে পড়বো কিভাবে? কিন্তু আপনি ভারতীয় বই কিনতে যান, ফুটপাতে 30 টাকায় পাবেন, 30 টাকায়। এইভাবে তারা মাই করে দিচ্ছে। আচ্ছা, এই বইগুলো যারা প্রকাশ করতেছে 1500 টাকায়, ওরাই কিন্তু আবার 200 টাকার বইও প্রকাশ করে, রাইট? তাহলে ওরাই এই বইটা 1500 কেন ধরলো আর এটা কেন 200 ধরলো? মানে ও 200 টাকা দিয়ে নাস্তিকবাদ প্রচার প্রকাশকে সহজ করে দিচ্ছে, আর 1500 টাকা দিয়ে ইসলামপন্থীদের কথা মুখ বন্ধ করে রাখতেছে। চিন্তা করতে পারবেন তো। মাহফুজ আলমের নিয়ত, মানে আমরা মানুষের অপরাধ নির্ধারণ করি, অপরাধ করার প্রবণতা, অপরাধ করার ইচ্ছা এবং অপরাধের গতিপথ থেকে। ধরেন কোন একটা মানুষ একটা বাইক চালাচ্ছে, হুট করে একটা জায়গায় লাগাই দিছে, একজন মানুষ মারা গেছে, সে অপরাধ করার প্রবণতা থেকে ওই মানুষকে কিন্তু হত্যা করেনি, তাই না? কিন্তু কোন মানুষ আরেকজনকে হত্যা করার উদ্দেশ্যে একটা ছুরি নিয়ে গেছে, ছুরিটা মারছে কিন্তু মরেনি, বাট সে মারার উদ্দেশ্যেই গেছে। তো মাহফুজ আলম অথবা ফরহাদ মাজারদের দর্শন নিয়ে আমরা একটু নাড়াচাড়া করলাম যে ওদের নিয়তটা কি। জাস্ট এই জিনিসগুলো পাইলাম। ওদের নিয়তটা হলো প্রথম আলোর নিয়ত, ওদের নিয়তটা ডেইলি স্টারের নিয়ত, এবং ওরা প্রথম এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম, পিনাকি দাদা প্রোগ্রাম করেছিল, ইলিয়াস ভাই প্রোগ্রাম করেছিল, এইটাকে আমাদেরকে বলেছিল যে ইলিয়াস ভাইয়ের কথায় আমরা যেন না নাচি, ঠিক আছে? তো আমরা ইলিয়াস ভাইদের কথায় নাচবো না। তো তোমাদের যে নিয়ত যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প, আমাদের নিয়ত কি জানেন? আমি গত কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছি যে বিএনপি সহ অপরাপর সকল রাজনৈতিক দল যেন সামনের যে সরকার, এই সরকারে ইসলামপন্থীদের জন্য একটা শেয়ার রাখে। দেখেন আমার কথাটা বোঝেন, যে তারাই যেন সহযোগিতা করে কিছু ইসলামপন্থী মানুষ এমপি হয়ে আসুক। এটা আমরা ফেসবুকে পোস্ট করেছি। তাই কি হওয়া উচিত না? উচিত। যে 17 কোটি বাংলাদেশে মানুষ, 18 কোটি, 17 কোটি মুসলিম, সেখানে আপনি কিভাবে ইসলামকে বাইরে রেখে বাংলাদেশ গঠন করবেন? এটা হাউ ইজ এভার পসিবল? এটা ইসলামপন্থীদের একটা শেয়ার থাকা জরুরি। আর এরা বলতেছে যে ইসলামপন্থীরা যেন কোনো শেয়ার না পায়, ইসলামপন্থীদের সমাজ ব্যবস্থাপনা যেন কোনো স্পেস না পায়, এবং তার বিরুদ্ধে এরা লড়াই করার নিয়ত জ্ঞাপন করছে। এখানেই বিষয়। তো যাই হোক, ফরহাদ মাজার ভাই, আপনার হলো ফরহাদ মাজার ভাইয়ের আগের একটা ছবি দেখাবো আমরা। এই যে এটা হলো তার ছবি, দেখে নেন আপনারা। আর বর্তমান ছবি একবারে দরবেশ রূপে। তো হতে পারে উনি হলো ওনার মন মানসিকতা চেঞ্জ করেছেন, উনি ওনার চিন্তা চেঞ্জ করেছেন, উনি এখন ভারত বিরোধী কথাবার্তা বলছেন, এটা বলতে পারেন। আপনার হলো আমি অনেক দিন আগে একজন বুদ্ধিজীবী তার বাসায় আমি গিয়েছিলাম।
তো এরপরে আর তার বাসায় দ্বিতীয়বারের জন্য আমি কখনো যাইনি। সে একজনকে মানে ফোন দিয়েছে, অনেক গুণী একজন ব্যক্তিকে ফোন দিয়ে বলতেছে যে তোমার এসব বাম ফাম রাখো, এগুলো মানুষ শোনে না, এগুলো মানুষ খায় না। তুমি যদি বাংলাদেশের মানুষকে খেলাইতে চাও তাহলে তুমি ইসলামপন্থীদের পক্ষে অবস্থান করো, মানে তাদের হয়ে কথা বলো, তাদের বিষয়ে কথা বলো সারাক্ষণ। তো আমি তখন আমি বেসিক্যালি সে পাশের রুমে গিয়ে কথা বলতেছিল, সে ভাবছিল আমি ঘুমায় গেছি, গল্প করতেছে। তা আমি যেখানে আছি সেখানে আমার আসলে জানার ইচ্ছা ছিল যে আমি যেই বুদ্ধিজীবীর বাসায় আসছি তার বুদ্ধিটা আসলে কি একটু দেখা উচিত না। আমি দরজায় কান লাগিয়ে শুনছিলাম যে সে গোপনে কি কথা কারোর সাথে আলোচনা করে। এইটা যখন জানতে পারলাম তখন আসলে এটা হলো হলো যে আমাদের এই সোসাইটিতে যারা এই যে ফরহাদ মাজারের মতো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, বেসিক্যালি তাদের ন্যারেটিভ এবং লড়াইটা আসলে কোন দিকে এটা আমাদেরকে বুঝতে হবে। ফরহাদ মাজার আগে অনেক কিছু করতে পারে, তারপরে বর্তমানে অনেক কিছু করতে পারে, কিন্তু সে যে ইসকনের সঙ্গে গিয়ে মিটিং করছে এটা যে আমাদের অস্তিত্বের জন্য একটা হুমকি। পুরা দেখেন এই সংকটের মধ্যে মুসলিমদের একজন আইনজীবীকে হত্যা করা হলো, যে মুসলিম আইনজীবী ওই ধর্মান্তরিত মুসলিমদেরকে সহযোগিতা করে, যারা ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছে তাদের জন্য আইনি লড়াই করে, সেই আলিফকে হত্যা করেছে। এই হত্যার পরেও আমরা মুসলিম সমাজ কিন্তু ধৈর্য ধরে দেখিয়ে দিয়েছি। সেই জায়গা থেকে সে ধৈর্যের এগেইনস্টে আমাদেরকে রাগান্বিত করার জন্য ফরহাদ মাজার কি করলো, ইসকনে তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করলো, তার জন্য ফেসবুকে পোস্ট করলো, এমনকি ইসকনের সাথে তার অনেক ছবি, গোপন ছবিগুলো বের হয়ে আসলো। এই বিষয়গুলো মোটেও স্বাভাবিক না। আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে সকল সহযোদ্ধারা আছেন তারা অন্ধভাবে আমাকে সমর্থন করবেন না, তাকে সমর্থন করবেন না, বা অন্য কাউকে না। সত্যিকারের উদ্দেশ্যে আমাদের নিয়তটা বোঝার চেষ্টা করেন যে আমরা আসলে কোনটা অ্যাচিভ করতে চাই। আমরা আজকের ভিডিওর মধ্যে একটা কথা বলি, আমাদের এই বাংলাদেশে অনেকে অনেক তন্ত্র মন্ত্র প্রকাশ করতে পারে, কিন্তু 1947 সালে আমরা যে মানচিত্রটা পেয়েছিলাম, এই মানচিত্র দেওয়ার সময় আমাকে বলা হয়েছিল দিস টেরিটরি ফর মুসলিমস অনলি, এটা বলা হয়েছিল। এই অঞ্চলটা মুসলিমদের জন্য আর ওই অঞ্চলটা হিন্দুদের জন্য, এভাবে বলা হয়েছিল। এরপরেও আমরা এই অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার জন্য যে একটা সহযোগিতাপূর্ণ এনভায়রনমেন্ট নিশ্চিত করি, এটা আমাদের উদারতা। এইখানে ফরিদপুরে 2 জন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটায় হত্যা করা হয়েছে, এরপরেও আমরা যে কাউকে হত্যা করিনি, এটা আমাদের উদারতা। আমাদের এই উদারতাকে সুযোগ নিয়ে আপনার হলো কেউ যদি ওইটা বলার চেষ্টা করে যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এখানে এস্টাবলিশ করতে দেবে না, তাদেরকে বলে রাখি এই বাংলাদেশের জন্মই হয়েছে মুসলিম হিসেবে। আমরা মুসলিম হিসেবে এই মানচিত্র পেয়েছি। আমরা বাঙালি হিসেবে যদি এই মানচিত্র পাইতাম তাহলে আমার সঙ্গে পশ্চিম বাংলা থাকতো। আমি যদি বাঙালি হিসেবে এই মানচিত্র পাইতাম, আসাম আমার সঙ্গে থাকতো, ত্রিপুরা আমার সঙ্গে থাকতো। যেহেতু ওগুলো আমার সঙ্গে নাই, বিকজ ডিফারেন্ট রিলিজিয়ন, তারা অন্য ধর্মের হওয়ার কারণে তারা অন্যদিকে চলে গেছে। ভাষার ভিত্তিতে আমরা ভাগ হইনি, আমরা মুসলিম, এই জন্য আমরা এই অঞ্চলটা পেয়েছি। আমরা সবাইকে সহ্য করি, তার মানে এই না যে মাহফুজ আলমরা এই ন্যায়াধিক দাঁড় করাবে যে ইসলামপন্থীদেরকে তারা হলো তাদের রাষ্ট্রকল্প, তাদের সমাজকল্পকে স্ট্যাবলিশ করতে দেবে না। এই যাদের লড়াই, তারা আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে। ভাই, পিঠে ঘা হয়ে গেছিল ভাই, বন্দুকের গুলি লেগে চিকিৎসা করাতে পারি না, জেলখানায় ছিলাম। লাঠি হাতে নিয়ে যেভাবে চার্জ করেছি, প্রতিরোধ করেছি, বিজিবিকে, র্যাবকে, হেলিকপ্টারে গুলি করতেছে, ভিডিও করে বিজিবি সদস্যকে আটকায় রেখে বলছি আমাদের কাছে আটক আছে, উপর থেকে গুলি করলে তোমাদের বিজিবি সদস্য এখানে, হেলিকপ্টার সরাই নিছে, বিজিবি সদস্যকে আমরা নিরাপদে পার করে দিচ্ছি। এইরকম চ্যালেঞ্জ নিয়ে আমরা লড়াই করেছি। আজকে সেই বিপ্লবের পরে আমরা যারা এই চ্যালেঞ্জ নিয়ে লড়াই করছি তাদের কোনো স্টেক হোল্ডারশিপ নাই এখানে। কেন নাই? ওনলি বিকজ আমরা ইসলামপন্থী, মুসলিমপন্থী, আমরা ভারতের আগ্রাসন বিরোধী। প্রথম আলো, ডেইলি স্টার, এই মাহফুজ আলম, এই ফরহাদ মাজার, তারা ইসলামপন্থীদেরকে এই সরকারে ঢুকতে দেয় নাই। এটাই হলো স্পষ্ট কথা। ভালো থাকবেন আপনারা।